দিনাজপুর ৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা। অন্যান্য আসনেও দিনভর চলে ফর্ম সংগ্রহ ও জমাদান কার্যক্রম। কাল শেষ হচ্ছে সময়সীমা। আমাদের জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। স্বাধীনভাবে মানুষ ভোট দিবে, এটাই এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন বানচালের জন্য দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিভেদ অনৈক্য তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। চাঁপাইনবাবগঞ্জে যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহতের ঘটনায় তোলপাড়। গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলছেন পুলিশ সুপার। 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং যিনি ভিকটিম আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে। চুয়াডাঙ্গার সমবায় সমিতি অফিসে অভিনব জালিয়াতি। ভুয়া ঠিকানা দেখিয়ে 2 জনের চাকরি কলকাঠি নেড়েছেন তৎকালীন কর্মকর্তা। সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা, কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। জামালপুরে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। 2 দিন ধরে ভর্তি হয়েছি বাচ্চা নিয়ে। অতিরিক্ত বাচ্চা ঠান্ডা, কাশি। প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। আজ দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেন দলের নেতারা। এ সময় তারা বলেন, খালেদা জিয়া আসনটিতে প্রার্থী হওয়া নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত নির্বাচনী এলাকার সাধারণ মানুষও। বিপুল ভোটে জয়লাভের আশাবাদ জানান তারা। বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় সবার দোয়া চান নেতাকর্মীরা। নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকরা। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও পটুয়াখালী 4 আসনে এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। রংপুরের 6টি আসনে এ পর্যন্ত 53 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও জমা দিয়েছেন 3 জন প্রার্থী। চাঁদপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে একই আসনে মনোনয়ন ফর্ম নেন জামায়াতের মনোনীত প্রার্থী শাহজাহান মিয়া। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকেই শুরু হবে প্রচারণা। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। স্বাধীনভাবে মানুষ ভোট দিবে, এটাই এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন হতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এজন্য নানাভাবে দেশকে অস্থির করে তুলতে চাইছে ষড়যন্ত্রকারীরা। ঠাকুরগাঁওয়ে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের মধ্যে বিভেদ অনৈক্য বাড়ালে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হবে, এমনটাও বলেন বিএনপি মহাসচিব। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে। চক্রান্তকারীদের হাতে না পড়ি যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে। দেশ ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন সহ নানাভাবে দেশকে অস্থির করে তোলার চেষ্টা চলছে। সেটি রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার মানে কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।
কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন না করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলেও জানান বিএনপি মহাসচিব। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবগণকে মাসিক সম্মানী প্রদান করা হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ। ধর্মীয় উৎসবে বিশেষ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে দুপুর 2:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আধিপত্যবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে বরিশাল বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান নেন মহাসড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন জামায়াতের আমির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরে পোষণ করছে। এই বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে 24-এ এসে, কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে 2009 সাল থেকে। তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে বাংলাদেশের কমিটির 57 জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন। এরপরে একের পর এক বিভিন্ন দল, আলেম ওলামা, সিভিল সোসাইটি, সাংবাদিক সমাজ, এক কথা কেউ বাকি নাই, সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে। এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায়, শান্তির দিকে আগাতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা, যেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুলুমের হাত থেকে দেশকে বের করে আনার জন্য লড়াই করে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আর যারা লড়াই করতে গিয়ে আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করুন। এত মানুষের লড়াই, সংগ্রাম, আত্মত্যাগ এর মধ্য দিয়ে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে, ঠিক 1.5 মাসের চাইতেও কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের। আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হোক। আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন।
আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবেন। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোভ লালসা, ভয়ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে উঠে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে কথা বলছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভাগীয় শহরে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিলেটে নাবিল হোসেনের কাছে। নাবিল, কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কি বলছেন, একটু বিস্তারিত জানাবেন। দেখুন সোহার, বেলা 2:30 থেকেই সিলেটের যে চৌহাট্টা পয়েন্ট, সেই চৌহাট্টা পয়েন্টে মূলত যারা ইনকিলাব মঞ্চের ডাকে এখানে আন্দোলনকারীরা তারা এখানে এসে বিক্ষোভে অংশ নেন এবং এই যে চৌহাট্টা পয়েন্টের যে মূল সড়ক সেখানে তারা অবস্থান নেন। এই মুহূর্তে আসলে মাগরিবের নামাজের জন্য 10 মিনিট বিরতি দেওয়া হয়েছে, যদিও আন্দোলনকারী যারা অনেকে এখানে উপস্থিত থাকবেন, বাকিরা নামাজ পড়ে আবার এসে আন্দোলনে যোগ দিবেন। এটা সন্ধ্যা পর্যন্ত চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন এবং এই অবস্থান কর্মসূচি অর্থাৎ অবরোধ কর্মসূচিতে এনসিপি নেতৃবৃন্দকে আমরা দেখেছি, আমরা ইনকিলাব মঞ্চের যারা নেতৃবৃন্দ তাদেরকে এখানে দেখেছি, আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলেন তারা এখানে আছেন, বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষার্থীরা তারাও আসলে এই যে অবরোধ কর্মসূচি সেখানে অবস্থান করছেন। এবং 2:30 থেকে যেই অবরোধ কর্মসূচি চলার কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক সিলেট নগরীর জন্য, কারণ এই সড়ক দিয়ে বিমানবন্দর, সিলেট এমএজি ওসমান মেডিকেল হাসপাতালে আসলে যেতে হয়। ফলে এই সড়ক অবরোধ থাকার কারণে যারা সাধারণ মানুষ আছেন তারা কিছুটা ভোগান্তিতে আছেন। তবে যারা আন্দোলনকারীরা আছেন তারা বলছেন যে হাদির যে আসলে হত্যার যে বিচার, সেই বিচারে নিয়ে আসলে তারা এখন পর্যন্ত যে আশানুরূপ কোনো ফলাফল তারা দেখতে পাননি। পাশাপাশি আমরা দেখেছি যে তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে হাদির হত্যাকারীদের ধরতে না পাওয়ার বিষয়ে তারা গোয়েন্দা সংস্থা সহ যারা পুলিশ বা প্রশাসনের যে কর্মক্ষমতা আছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। সরকারের সদিচ্ছার অভাবের কথা তারা বলছেন এবং তারা বলছেন এই হাদির হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এর মধ্য দিয়ে মূলত আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তিকে দুর্বল করার জন্যই আসলে এই হত্যাকাণ্ডকে ঘটানো হয়েছে। এবং তারা বলেছেন এই হত্যাকাণ্ডের বিচার না হলে আধিপত্যবাদ আরও শক্তিশালী হবে, বাংলাদেশের যে বাংলাদেশ পন্থার যে আন্দোলন সেটি আরও দুর্বল হবে। ফলে আধিপত্যবাদকে হটানোর জন্য হাদি হত্যার বিচারের দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত প্রকৃত খুনি এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করা না হচ্ছে। সিলেট থেকে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন। দর্শক, একইভাবে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে খুলনাতে। সহকর্মী প্রবীর বিশ্বাস যুক্ত আছেন আমাদের সঙ্গে। প্রবীর, অবস্থান কর্মসূচিতে কারা কারা অংশ নিয়েছেন আর তারা কি বলছেন, কি হচ্ছে এখন সেখানে জানাবেন সবশেষ। বিকাল 4টা থেকে নগরীর যে শিববাড়ি মোড়টি রয়েছে সেখানে বিক্ষুব্ধ খুলনাবাসী এই স্লোগানে ছাত্র জনতা এক হয়ে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং বিক্ষোভ প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি তারা নাম দিয়েছেন। তারা বলতে চেয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা বর্তমান সরকারকে অভিযোগ করে বলেছেন যে খুনিরা কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল এই দেশ থেকে, সেটি যদি প্রশাসনের সহযোগিতা না থাকে তাহলে এটি কোনোভাবেই সম্ভব নয়। একই সঙ্গে তারা ভারত বিরোধী কথা বলেছে যে এই খুনিরা ভারতে যে পালিয়ে রয়েছে এবং তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে, সে কারণে ভারত বিরোধী স্লোগানও এখানে যে সমস্ত বিক্ষুব্ধ শিক্ষার্থী বা ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এটি বলেছে। এখানে দেখতে পাচ্ছেন নগরীর যে শিববাড়ি মোড়টি রয়েছে এই মোড়ের মাঝখানে তারা অবস্থান নিয়েছে এবং চারিপাশটা আটকিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যত সময় পর্যন্ত তারা এই দাবি পূরণ না হবে, অর্থাৎ প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো বার্তা না পাবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। তারপর শুনবো যে কত সময় এই আন্দোলন আপনারা চালাতে চান। ধন্যবাদ। আপনারা অবগত আছেন যে আমরা ইনকিলাব মঞ্চের আমাদের মুখপাত্র ওসমান হাদি ভাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রেক্ষিতে ঢাকা ইনকিলাব মঞ্চের উদ্যোগে সারা বাংলাদেশের যতগুলো বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে। আমরা সেই অবরোধ কর্মসূচির ব্যানারে সম্মতি জানিয়ে খুলনার আপামর ছাত্র জনতা এবং জুলাই আন্দোলনের পরবর্তী সময় গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি সহ সকলে আমরা করেছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম নাবিলা, এবং তাদের দাবি একটাই যে হাদি হত্যার সঙ্গে যারা জড়িত দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ বিচারের মধ্য দিয়ে এদেশের আইনের শাসন কায়েম করতে হবে। নাবিলা।
প্রবীর, আপনাকে অনেক ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত আবু সুফিয়ান সিজু বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার জানায়, তাদের এক নাবালিকা স্বজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পাশের এলাকার মোস্তাক নামে যুবক। পরে কৌশলে মেয়েটিকে ঢাকায় নিয়ে যায় সে। এই ঘটনায় মামলার পর গ্রেফতার হয় মোস্তাক। পরে জামিনে বেরিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করা শুরু করে সে। এর প্রতিবাদ জানালে গত বুধবার সন্ধ্যায় আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকজন সিজুর ওপর নির্যাতন চালায়, কুপিয়ে মারাত্মক জখম করে তাকে। পরিবার জানায়, সিজুর বাম হাতের রক্তনালী বিচ্ছিন্ন হয়ে গেছে, হাতটি কেটে ফেলতে হতে পারে। নির্যাতনকারীরা জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে স্থানীয় ছাত্র শিবির। উপজেলা জামায়াতের আমিরের দাবি, সিজু এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। এই ঘটনায় যাদের নাম এসেছে তারা জামায়াতের অঙ্গ সংগঠনের কর্মী নয়, তবে সমর্থক হতে পারে। এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এজার নামীয় 2 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং যিনি ভিকটিম আপনারা জানেন তিনি এখন পঙ্গু হাসপাতালে আছে। তো যেহেতু ভিকটিমের সঙ্গে আমরা কথা বলতে পারছি না, ওই জন্য একতরফাভাবে আমরা কোনো কিছু বলবো না। ঘটনার তদন্ত শেষে সবার সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমরা বিস্তারিত জানাবো। হাঁস চুরির ঘটনায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হবিগঞ্জে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে, আহত অন্তত 20 জন। সকালে লাখাই উপজেলার মোড়াকুড়ি পূর্ব গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগেও ওই গ্রামের আলকাস মিয়ার 10 থেকে 12টি হাঁস চুরি হয়। চুরির ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আফজাল মিয়ার সাথে তার বাগবিতণ্ডা হয়। এই নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি উত্তেজনা তৈরি হলে বিষয়টি মীমাংসার জন্য গতকাল স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর আজ সকালে পুনরায় সালিশ বসলে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অন্তত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাটের 5 সীমান্তে আবারও কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের বাধার মুখে কাজ বন্ধ করে সরে যায় বিএসএফ জওয়ানরা। এর আগে শনিবার ভোরেও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে একই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে বিজিবি ও স্থানীয়দের বাধায় কাজ বন্ধ করে চলে যায় তারা। এই ঘটনায় দুপক্ষের মধ্যে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে বিএসএফ এর কার্যক্রম ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। টহল জোরদারের পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বিজিবি সদস্যরা। বিডিআরও করে খালি মারার জন্য ওরা উঠে উঠে আসতেছে, কিন্তু মারতে পারেনি গো। পাবলিক যখন ঘেরাও করেছে তখন আর মারতে পারেনি। এমন ভাবে নামছে যে সব ফায়ার করবে, তো বিডিআর তখন তো কম ছিল, মানুষ তো ওই যে বর্ডারে জমিতেও নামতে পারতেছিল না সকালে। বাড়ি চুয়াডাঙ্গায়, অথচ ঠিকানা দেখানো হয়েছে কুষ্টিয়া ও ঢাকায়। জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা জাল করে চুয়াডাঙ্গা সমবায় অফিসে চাকরি হাতিয়েছেন অন্তত 2 জন। আর এসব অপকর্মে কলকাঠি নেড়েছেন তৎকালীন সমবায় কর্মকর্তা নিজেই। তিনিও ভুয়া জাতীয় পরিচয়পত্রে বাগিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, নিয়েছেন সরকারি সুবিধাও। সহকর্মী জিসান আহমেদের অনুসন্ধান। জাহাঙ্গীর আলম চাকরি করেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। 2013 সালে এই অধিদপ্তরে চাকরি পান, তাও আবার কুষ্টিয়া জেলা কোটায়। অথচ তার আসল ঠিকানা চুয়াডাঙ্গার দামুড়দা উপজেলার গোপালপুর গ্রামে। বাড়িতে কারো দেখা না মিললেও স্থানীয়রা বললেন জাহাঙ্গীর আলমের পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা এখানেই, কুষ্টিয়ার মিরপুরে নয়। এরা তো দাদা দাদি সব সম্পত্তির গ্রামের বাড়ি ওদের নিজস্ব, হ্যাঁ, ওরা বহুদিন যাবতীয় এখানে আছে। আদি পরিবার এটাই, অন্য কোথাও তো না, অন্য কোথাও না। স্থায়ী ও বর্তমান ঠিকানা নিয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত জাহাঙ্গীর আলম। ওই জায়গায় তখন ছিলাম, লেখাপড়া করতাম নানা বাড়িতে, ওই তখন ওইখানকে ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানা হিসাবে ওখানে দিয়েছে, বর্তমান ঠিকানা এখানে দিয়েছে। আরেকজন মিরাজুল ইসলাম, বাড়ি দামুড়দার কলাবাড়ি গ্রামে। চাকরি হাতিয়াচ্ছেন ঢাকা মিরপুরের পল্লবী এলাকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে। এমন জালিয়াতিতে হতবাক অনেকেই। ঢাকাতে আমাদের বাসা কিভাবে থাকবে, আমরা গ্রামে থাকি। আমি বয়স প্রায় 60 বছর থেকে দেখছি। একই প্রশ্নে গরমিল উত্তর মিরাজুল ইসলামেরও। হ্যাঁ, ঢাকায় একসময় ছিলাম। আচ্ছা, ওটা আপনার স্থায়ী ঠিকানা? জি।
নাকি বর্তমান ঠিকানা? না, ওইটাই স্থায়ী ঠিকানা। কলাবাড়ি আপনার স্থায়ী ঠিকানা না? কলাবাড়ি, জি, কলাবাড়ির ঠিকানা স্থায়ী ঠিকানা এখন হয়ে গেছে। বিষয়টি জানা নেই সমবায় কর্তৃপক্ষের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মকর্তার। আমার এই ধরনের ঘটনা জানা নেই, তবে আপনাদের কথা শুনছি যে এরকম কালকে থেকে নাকি শুনছেন কয়েক জায়গায় যে বলছেন যে ভুয়া ঠিকানা। এটা আমার অবশ্য জানা নেই, তবে খতিয়ে দেখা হবে। আমাদের অনুসন্ধানে মিলেছে এসব ভুয়া তথ্য দিয়ে চাকরি জালিয়াতির ঘটনায় মূল হোতা হিসেবে কাজ করেছেন চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত এবং বর্তমানে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজির হোসেনের নাম। এই নাজির হোসেনের চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অধীনে। সবশেষ তিনি উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে অবসরে যান। অভিযোগ, তার সময়ে হয়েছে এমন অপকর্ম। না, এসব আমার দিয়ে চাকরি হয়নি। চাকরি তো অনেকের দিয়েছি, এটা বলা ভুল হবে। আমি তার কর্তৃপক্ষ নাই। আমি কি কর্তৃপক্ষ বলেন? নিজের চাকরি ফাইলে জমা থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যে নাজির হোসেনের জন্ম 1961 সালের 1 আগস্ট। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ বাগিয়ে নিতে তার রয়েছে আরও একটি জাতীয় পরিচয়পত্র। সেখানে তার জন্ম 1957 সালে। মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম 13 বছর বয়স হতে হবে। তাই এই ছলচাতুরি। নিয়মিত পাচ্ছেন ভাতা ও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তার মেয়ের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন নাজির হোসেন। ওই যে তখন হইলে এনআইডি কার্ড দিয়ে হয়েছে, না 12 বছর হয়নি, এমনি তখন তার এসে 12 বছর দেখিনি, এমনি কার্ড দিয়েছে, হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সনদ সমর্পণের দাবি করলেও এখনও তালিকায় রয়েছে তার নাম। ম্যানেজ করার চেষ্টাও করেন প্রতিবেদককে। এখন আমি বলছি এটা রাখেন, আপনার সাথে সব কথা বলবো। মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করব। আমরা তদন্ত করে এটার রিপোর্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করব। চাকরি ও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি এই চক্রের বিস্তৃতি আরও গভীরে। এমন অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির নিচে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তর আর দক্ষিণ পশ্চিমে বেশিরভাগ জেলা ঘন কুয়াশায় মোড়ানো। বেলা গড়ানোর সাথে সাথে সূর্যের দেখা মিলছে, আবার দুপুরের পরপরই কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে প্রকৃতি, বাড়ছে ঠান্ডাও। এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কমেছে আয় রোজগার। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সড়ক মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিঘ্ন ঘটছে ফেরি পারাপারেও। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়। শীতের তীব্রতার সাথে সাথে জামালপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকছে অর্ধশত রোগী, যাদের বেশিরভাগই শিশু। রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার নার্সরা। স্বাস্থ্য বিভাগের দাবি, পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড। রোগীর চাপ এতটাই যে শয্যা না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থদের। শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রতিদিন দেখা যাচ্ছে এমন চিত্র। গত এক সপ্তাহে হাসপাতালটিতে ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর ও ঠান্ডা নিয়ে 250 শয্যার বিপরীতে ভর্তি আছেন 638 জন। 50 শয্যার 2টি শিশু ওয়ার্ডে ভর্তি 109 জন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে চিকিৎসা নিচ্ছেন 100 থেকে 150 রোগী। 2 দিন ধরে ভর্তি হয়েছি বাচ্চা নিয়ে। অতিরিক্ত বাচ্চা ঠান্ডা, কাশি। প্রচুর ঠান্ডার কারণে আমার বাচ্চা খিঁচুনি হয়েছে। এখন পর্যন্ত আইসি মেডিকেলে, এখন পর্যন্ত ডাক্তারে কোনো চিকিৎসাই করতেছেন না। চিকিৎসার জন্য আসছিলাম, আমরা দুইজন এক বেড পাই নাই রাত্রের থেকে। ভর্তি থাকা রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। রোগীর কিছুটা উন্নতি হলে বাধ্য হয়ে ফিরছেন বাড়িতে। বাচ্চা নিয়ে এই বেড দেন আমাদের এখানে, নিচে থাকা অনেক অসুবিধা। বাচ্চার ঠান্ডা ভালো নাই, আরো বাড়ছে, খুবই কষ্টে। এখানে আসন সংখ্যার চেয়ে রোগীর সংখ্যা বেশি। বাকি রোগীর বাচ্চার মাদের বেশি কষ্ট হয় শীতের জন্য। এদিকে পরিস্থিতি সামাল দিতে সাধ্যমতো পরামর্শ ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় সিভিল সার্জন। তো আমরা সতর্ক আছি। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা
এবং চিকিৎসকগণ রোগীর সাধারণ মানুষ যারা আছেন, রোগীর লোক যারা আছেন, মায়েরা আছেন, তাদেরকে আমরা সতর্ক করছি। জেলার 7 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নভেম্বর ও ডিসেম্বর মাসে এখন পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে 670 শিশু। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে বিপর্যস্ত গোপালগঞ্জের জনজীবন। গত কয়েকদিন ধরে তাপমাত্রা পারদ নেমেছে 11 থেকে 12 ডিগ্রি ঘরে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়ক মহাসড়কে চলাচল করছে যানবাহন। যাত্রী সংকটে ভুগছেন চালকরা, কষ্টের মুখে কৃষকরাও। বলছেন এমন শৈত্যপ্রবাহ ফসল ফলানো কঠিন। আবহাওয়া অফিস বলছে সপ্তাহ জুড়ে চলবে শীতের এমন তীব্রতা। দক্ষিণের জেলা গোপালগঞ্জ। বেলা গড়ালেও সূর্যের দেখা নেই। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছেন কৃষক, নির্মাণ শ্রমিক ও চালকেরা। শীতে যুবথুম মানুষকে তবু পেটের দায়ে ছুটতে হচ্ছে কাজে। খেতে নিড়ানি থেকে চারা রোপণ সবই চলছে তীব্র শীত উপেক্ষা করেই। ভোর থেকে নির্মাণ কাজে নেমে পড়ছেন শ্রমিকেরা। বেলা বাড়লেও শীতের পোশাকে আপাদমস্তক শরীর ঢেকে কাজে যাচ্ছেন স্থানীয়রা। ঠান্ডা বাতাস, প্রচুর বাতাস পড়ছে। এই বাতাসের কারণে আর কি শীতটা আরো বেশি। পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে। ঠান্ডায় তো যে প্রত্যেকদিন 10টা 11টার সময় আমরা মাঠে আসি, তাতে কতটুকু কাজ হয়? যদি শীত এর বাইরে থাকে তাহলে আমরা কাজ করতে ডাঙ্গে নামতে পারবো না। এরকম যদি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পড়ে, কিন্তু আমাদের যে বই লাগানোর যে নিয়মটা সেটা আমাদের অতিক্রম হয়ে যাবে। কুয়াশায় নানা জায়গা অস্পষ্ট হয়ে থাকছে দিনের বড় অংশ। অ্যাক্সিডেন্টের শঙ্কা থেকে চালকদের সাবধানী দৃষ্টি পথের বাঁকে। শীতের কারণে কম যাত্রী থাকা সহ নানা সমস্যায় পড়ছেন রিকশা ও অন্যান্য যানবাহনের চালকেরা। ফলে শীতের এই সময়টা তাদের জন্য হয়ে পড়ছে অসহনীয়। গাড়ি চালাইতে খুবই কষ্ট হয়, ইনকাম কম, লোকজন শহরে নাই। বসে থাকতে কখন আসে একটা প্যাসেঞ্জার, একজনে ছাড়িয়ে দিলে আরেকজনে নিয়ে যায়। আমাদের তো পেটে দায় বের হওয়া লাগে, ঘরভাড়া আছে, ছেলে মেয়ে আছে, স্কুল কলেজ আছে। আবহাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ চলতে পারে সপ্তাহ জুড়ে। যে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা এর পার্থক্য কমে যাওয়ার কারণে যদিও তাপমাত্রা 13 ডিগ্রি, তবুও এর অনুভূতি তার চেয়ে বেশি হচ্ছে। শরীফ ফারুকি, যমুনা নিউজ। মাদারীপুর সদরের মহিষেরচর এলাকায় গড়ে ওঠা সম্প্রসারিত বেসিক শিল্প নগরী প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমিতে এই প্রকল্প। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শিল্প উপদেষ্টা। সময় তিনি বলেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দুর্বৃত্ত উদ্যোক্তারা পালিয়ে গেছে। দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যারা দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নিতে কাজ করবেন। আদিলুর রহমান খান আরও বলেন, গত 15 বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।